হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কর্মসূচিগুলি সম্পর্কে। অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের যে জনকল্যাণমূলক যে সমস্ত কর্মসূচিগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস। ঠিক আছে? কিন্তু এখন কিন্তু এই কোর্স ফিটা তোমাদের কিন্তু পে করতে হচ্ছে না, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আলোচনা করব ফিরোজ শাহ তুগলকের যে আর কি জনকল্যাণমূলক যে কর্মসূচিগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? তো প্রথমত এখানে যে বিষয়টা আমরা দেখব, তার জনকল্যাণমূলক কর্মসূচি বলছি। সুলতান ফিরোজ শাহ তুগলক তার সাম্রাজ্যের প্রজাদের জন্য কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক কিন্তু কর্মসূচি গ্রহণ করেছিলেন। এবং আরেকটা যে বিষয় এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে ফিরোজ শাহ তুগলকের যে রাজত্বকালটা রয়েছে, সেই রাজত্বকালটা কিন্তু বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। কেন? কারণ তার যে জনহিতকর যে কার্যকলাপ আছে সেটার জন্য। অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তিনি যে তার সাম্রাজ্যের প্রজাদের জন্য যে সমস্ত জনকল্যাণমূলক বিভিন্ন কার্যকলাপ করেছিলেন, তার বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে, তার জন্যই কিন্তু ফিরোজ শাহ তুগলক এবং তার রাজত্বকালটা কিন্তু বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে যে ভূমি রাজস্ব সংস্কার, অর্থাৎ ভূমি রাজস্ব সংস্কার কথা এখানে বলা হচ্ছে। বলছে ফিরোজ শাহ তুগলক তার পূর্ববর্তী মোহাম্মদ বিন তুগলকের আমলের 24 ধরনের কর বাতিল করে কোরআন নির্দেশিত 4 ধরনের কর কিন্তু চালু করেছিলেন। তাহলে ফিরোজ শাহ তুগলক কি করেছিলেন? তার পূর্ববর্তী অর্থাৎ তার আগে যে মোহাম্মদ বিন তুগলকের আমলে যে 24 ধরনের যে করটা ছিল, সেই করটা তিনি বাতিল করেছিলেন এবং 4 ধরনের কর তিনি চালু করেছিলেন। কি কি কর ছিল? দেখো, এই করগুলি ছিল হচ্ছে, 1 নম্বরে ছিল হচ্ছে খারাজ, 2 নম্বরে ছিল হচ্ছে খামস, 3 নম্বরে ছিল হচ্ছে জাকাত এবং 4 নম্বরে ছিল হচ্ছে যে জিজিয়া। এই 4 ধরনের কর চালু করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক কিন্তু যে চালু করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো সেচ ব্যবস্থার উন্নতি। অর্থাৎ তিনি যেহেতু তার সাম্রাজ্যের প্রজাদের জন্য জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেছিলেন। ঠিক আছে? তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে ভূমি রাজস্ব সংস্কার কি করেছিলেন? অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের আগে এই যে মোহাম্মদ বিন তুগলকের আমলে যে 24 ধরনের করটা মানে চালু ছিল আর কি, সেই করটা তিনি বাতিল করে কি করেছিলেন? 4 ধরনের কর শুধু চালু করেছিলেন এবং সেই করগুলির নাম নিয়েও কিন্তু বললাম। তারপরে কি, সেচ ব্যবস্থার উন্নতির জন্য তিনি কিন্তু বিভিন্ন আর কি যে পদক্ষেপ নিয়েছিলেন। যেমন ফিরোজ শাহ তুগলক কৃষিকাজের উন্নতির জন্য বিশেষ ধরনের নজর দিয়েছিলেন। সেচ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো খালগুলির সংস্কার করা হয় এবং বিভিন্ন নতুন খাল কিন্তু খনন করা হয়। মূলত ফিরোজ শাহ তুগলকের আমলে 5টি কিন্তু বড় খাল নির্মিত হয়েছিল। তাহলে কি দেখা যাচ্ছে, এই ফিরোজ শাহ তুগলক, যেটা প্রথমেই বলেছি যে বিশেষভাবে তিনি স্মরণীয় হয়ে আছেন বা তার রাজত্বকালটা বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে তার যে জনহিতকর যে কার্যকলাপগুলি রয়েছে, অর্থাৎ প্রজাদের উন্নতির জন্য তিনি বিভিন্ন কি করেছিলেন, যে কর্মসূচি করেছিলেন, বিভিন্ন কাজ করেছিলেন, যার জন্যই কিন্তু তিনি বিশেষভাবে স্মরণীয় বা তার রাজত্বকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সেচ ব্যবস্থার তিনি পুরনো সেচ ব্যবস্থার কি করেছিলেন? সংস্কার করেছিলেন এবং বিভিন্ন নতুন খাল খনন করেছিলেন। তাছাড়াও কি দেখা যাচ্ছে যে তার আমলে 5টি বড় খাল আর কি নির্মিত হয়েছিল। দেখো, প্রথমটা রয়েছে হচ্ছে
প্রথমটা আমরা দেখতে পাবো যমুনা থেকে হিসার পর্যন্ত 150 মাইল দীর্ঘ যমুনা খাল। তাহলে একটা বড় খালের নাম কি ছিল? যমুনা খাল। তারপরে আরেকটা বলছে যে 96 মাইল দীর্ঘ শতদ্রু ও ঘরঘরা মধ্যবর্তী একটা খাল। 3 নম্বরে কি ছিল? যমুনা ফিরোজাবাদ খাল। 4 নম্বরে কি? ঘরঘরা খাল। এবং 5 নম্বরে হচ্ছে হানসি খাল ইত্যাদি। তাহলে প্রজাদের কল্যাণের জন্য তিনি কি করেছিলেন? 150টি কূপ, এছাড়াও কি অসংখ্য জলাশয় ও পুকুর কিন্তু খনন করেছিলেন। তাহলে কি ফিরোজ শাহ তুগলক তার সাম্রাজ্যের প্রজাদের জন্য কিন্তু একাধিক যে কাজ কিন্তু করেছিলেন। ঠিক আছে, প্রজাদের উন্নতির জন্য তিনি বিভিন্ন কূপ খনন করেছিলেন, জলাশয়, পুকুর, সেচ, এই সমস্ত কিছু তিনি কি করেছিলেন? যে খনন কিন্তু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাবো যে বেকার এবং হচ্ছে দরিদ্রদের আর কি কল্যাণ সাধন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, বলেছে ফিরোজ শাহ তুগলক বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মনিয়োগ দপ্তর গঠন করেন। এছাড়াও কি করেছিলেন? তিনি দরিদ্র মুসলিম পরিবারের মেয়েদের বিবাহের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করেন। এছাড়া বৃদ্ধ, বিধবা, অনাথদের সরকারি সাহায্য দানের উদ্দেশ্যে দেওয়ান-ই খয়রাত নামে একটি দফতর আর কি খোলেন। তিনি দারুল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মুসলিম সাধু সন্তদের প্রচুর অর্থ ও ভূমিদান করেছিলেন। তাহলে ফিরোজ শাহ তুগলকের যে তিনি কি কি কাজ করেছিলেন, তিনি কতটা জনগণের কল্যাণের জন্য কি কি কাজগুলো করেছিলেন, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তিনি দাতব্য চিকিৎসালয় আর কি একটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন? যে বিভিন্ন যে বিধবারা রয়েছেন, যারা বৃদ্ধ রয়েছেন, যারা অনাথ, তাদের জন্য সরকারি সাহায্য দানের জন্য একটা কি করেছিলেন? দফতর খুলেছিলেন। কি নামে দফতর খুলেছিলেন? দেওয়ান-ই খয়রাত নামে একটি দফতর খুলেছিলেন। ফিরোজ শাহ তুগলক কিন্তু তাকে এই জন্যই কিন্তু তিনি আর কি যে ইতিহাসের মধ্যে তার রাজত্বকালটা বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন, কারণ তিনি কি কিন্তু তার সাম্রাজ্যের প্রজাদের জন্য, তো তিনি কিন্তু জনগণের জন্য কি করেছিলেন? একাধিক কিন্তু কাজ করে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে দেখবো আমরা যে শিক্ষার উন্নতি, অর্থাৎ শিক্ষার উন্নতিতে কি বলা হচ্ছে? দেখো, বলেছে ফিরোজ শাহ তুগলক শিক্ষার উন্নতি ও বিস্তারের দিকে যথেষ্ট নজর দেন। তিনি ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়াও এই উদ্দেশ্যে তিনি অসংখ্য মাদ্রাসা স্থাপিত করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করেন। তাহলে শিক্ষার দিক থেকেও কিন্তু তিনি যথেষ্ট আর কি তার গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করেছিলেন। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের তার রাজত্বকালটা যে রয়েছে, তার রাজত্বকালটা এই জন্যই স্মরণীয় হয়ে আছেন কারণ তিনি জনগণের কথা ভেবে, জনগণের কথা মাথায় রেখে কি করেছিলেন? জনগণের কল্যাণের জন্য একাধিক জনকল্যাণমূলক কিন্তু যে কার্যকলাপ বা কর্মসূচি কিন্তু করেছিলেন, যার জন্যই তিনি কিন্তু বিশেষভাবে তার রাজত্বকালটা স্মরণীয় হয়ে আছে। পরিশেষে কি বলা যায়? সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার, জনহিতকর কার্যাবলীর কথা মনে রেখে ইতিহাসবিদ হেনরি এলিয়ট তাকে সুলতানি যুগের কিন্তু আকবর বলে আর কি অভিহিত করেছেন। যে জায়গাটা কিন্তু বিশেষভাবে আর কি যে গুরুত্বপূর্ণ, যে সুলতানি যুগের আকবর কাকে এখানে বলেছেন আর কি, কাকে বলা হচ্ছে? ফিরোজ শাহ তুগলককে কিন্তু বলা হচ্ছে। কে বলেছেন? হেনরি এলিয়ট কিন্তু ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর কিন্তু বলেছিলেন। অর্থাৎ আকবর কে ছিলেন? আকবর ছিলেন মুঘল সম্রাট, কিন্তু এখানে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হচ্ছে কাকে? সুলতান ফিরোজ শাহ তুগলককে। যেটা কে অভিহিত করেছিলেন সেটা বলে স্যার হেনরি এলিয়ট। ঠিক আছে, কেন বলেছেন? কারণ ফিরোজ শাহ তুগলক যে জনগণের জন্য এত কল্যাণ সাধনের জন্য, জনগণের কল্যাণের জন্য যে কার্যকলাপগুলি করেছিলেন, তার যে শাসন সংস্কার ছিল, জনহিতকর যে কার্যকলাপ রয়েছে, এই সমস্ত কিছু দেখেই কিন্তু স্যার হেনরি এলিয়ট ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলে কিন্তু অভিহিত করেছিলেন। তাহলে দেখো, ফিরোজ শাহ তুগলকের যে জনকল্যাণমূলক যে কর্মসূচিগুলি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।